আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমির সাহেবের বিনয়, স্পিকার মহোদয়ের সাইসাপা ইতিহাস, জুলাই ২৪-এর কবর এবং একজন মোস্তফা খামেনি। আশা করি সবাই ভালো আছেন। আমি জামাতের আমির সাহেবের সবারটাই শুনি কম বেশি, কারো প্রতি কোনো রাগ বা বিরাগ নাই, বাট আমি চেষ্টা করি ১০০% নির্মোহ নিরপেক্ষ থাকতে। তো মানুষ তো আসলে ফেরেশতা না, আমি তো ফেরেশতা না। আমার ভিতরে বায়াস থাকতে পারে। আমি অকপটে সেটাও বলি, আমার বায়াস এটাই, আমি সবসময় বলছি। আমার যত কথাই আমি বলি না কেন, তার ভিতরে আমার এই নতুন প্রজন্ম সবার আগে, এরা আমার সন্তান তুল্য সবাই পৃথিবীতে, শুধু এই বাংলাদেশের না, এদের ভবিষ্যৎ। আমার কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। দুবেলা খাবার দিলে খাবো, না দিলে না খাবো, ওরাই দিবে, ওরাই খাওয়াবে পড়াবে। সাধারণত বাবা মাদেরকে তো ওরাই দেখভাল করে, আলহামদুলিল্লাহ করে, সমস্যা নাই কোনো। বাট এরকম সবার সন্তানেরা করুক। সবার বাবা মাকে আমি তো দেখি, বাবা মাকে কবর দিতে দেয় না, কবর থেকে উঠে ফেলে, কবর ভেঙে ফেলে, মাকে রাস্তায় রেখে আসে। এই সংস্কৃতি তো আমরাই চালু করছি না, কারা করছে? বাইরে থেকে আসছে। এটা একটা মুসলিম দেশ, এখানে কি এই সংস্কৃতি চালু হওয়ার কথা ছিল? যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, ভিডিও হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। আমি তো বলছি এই ৫৪ বছরের ইতিহাস বা আমার ৭০ বছরের কথা যদি আমি বলতে যাই, ৭০ বছরের ৫-৬ বছর তো আর মনে নাই। হ্যাঁ আছে, ৩-৪ বছর তো মনে নাই। তো সেই ৭০ বছর লাগবে এই কথা বলতে। ধৈর্য থাকবে কারো এটা শোনার? শুধু আমার নতুন প্রজন্মের স্বার্থে আমি কথা বলি, আর কারো স্বার্থে আমি কথা বলি না। আর আমাদের মতন যেগুলো, এগুলো তো গন, ইন অল সেন্স দে আর গন। আর এই ভবিষ্যৎ আমার সন্তান সন্ততি নাতিপুতি, আমি সবসময় বলি এরা রাস্তা দিয়ে হাঁটবে কিভাবে? আজকের যারা নতুন প্রজন্ম, যারা এখনো বিয়ে করে নাই, যারা এখনো বড় হয় নাই, যারা কোনো চাকরি করে না, যারা বেকার, অন্ধকার ভবিষ্যৎ, তাদেরকে পথ দেখানোর মতন আমি কোনো কাণ্ডারি তো খুঁজে পাই না, যার জন্য এই সমস্ত কথা বারবার বলি। যাই হোক, জামাতের আমির সাহেব যত বিনয়ের সাথেই কথা বলেন না কেন, এই এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমি সংসদে আমি দেখলাম, কিন্তু বাবা এই বিনয়ের ইতিহাস তো এদেশে নাই। আপনি একটা সময় আনফিট প্রমাণিত হবেন এবং আপনার কাছ থেকে করায় গন্ডায় বা আপনার টুটি চেপে ধরতেও ছাড়বে না, আমি বলে দিলাম। এই রাষ্ট্রের মাটির, পানির, আকাশের, বাতাসের নেচার এরকমই। সো আমি আপনাকে বলতেছি, আপনি এত বিনয় প্রকাশ করার দরকার নাই, বরং জনগণের স্বার্থে যা বলার দরকার তাই বলেন। এই নতুন প্রজন্মের স্বার্থে যা বলার তাই বলেন। যাদের উচ্ছিলায় আপনারা আজকে ক্ষমতায় আসছেন তাদের জন্য কথা বলেন। আর একটি দলের ওই যে স্পিকার মহোদয় বললেন, আমি দেখলাম ওনার সাইসাপা কষ্ট, সাইসাপার ইতিহাস, এটা ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সাইচাপা দেওয়া যাবে না। এটা আমি অত্যন্ত জোরালোভাবে আমি বলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাটা কি, আমি সেটা বারবার বলছি, এটা কেউ খুলে বলবেন কি? মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল? সেই সময় একটি ছাগলকে বাঘের মুখ থেকে এনে একটি সিংহের মুখে দেওয়া হয়েছিল এই বাংলাদেশের জনগণকে। এটাই বাস্তবতা। আর যার জন্য হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, চক্ষু দিতে হয়েছে, হাত দিতে হয়েছে, পা দিতে হয়েছে। হাজার হাজার মানুষ জেল খেটেছে, নিখোঁজ হয়েছে, তাদেরকে নদীতে বস্তা, বুক ফেরে, পেট ফেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে, নিখোঁজ হয়েছে, এখনো নিখোঁজ আছে গুমখুন। আয়না গড়েন চরমভাবে নির্যাতিত হয়েছে। একটা রাষ্ট্রের রাজধানীর বুকে পিলখানায় ৫৭ জন চৌকস অফিসারকে একদিনে প্রাণ দিতে হয়েছে। এইটাই হয়েছে ৭১ সালের চেতনার ফল, নাকি ভিন্ন কিছু? কথা বলতে গেলে অনেক কথা আসবে, সুতরাং কথা বলতে চাই না। ওই পাকিস্তানে গো বীজ বলে গালি দেয়। পাকিস্তানারা কি এত ক্ষতি করেছিল? পাকিস্তানারা কি বাংলাদেশ থেকে মিল কারখানা চুরি করে নিয়েছিল, না মিল কারখানা গড়ে দিয়ে গেছিল? যেই মিল কারখানা গড়ে দিয়ে গেছিল একটাও তো অস্তিত্ব নাই, সব তো পার্স পুর্স খুইলা খাইছে। যে কামান বন্দুক ছিল সব নিয়ে গেছে, সব কিছু ধ্বংস করে দিছে। তারপরে বুকের উপর দেওয়া রাস্তা, তারপরে বুকের উপর দেওয়া গাড়ি। এই তো চেতনা।
তারপরে স্পিকার সাহেবকে বলছি আমি যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছাইচাপা দিয়ে রাখা যাবে না। ওর চাইতে বড় চেতনা আপনারা আজকে এই কথা সংসদে আপনি স্পিকার হতে পারতেন না এই জুলাই 24 না হলে, এই ছেলেগুলো রক্ত না দিলে। এটাই হলো বাস্তবতা। নিজেদের অক্ষমতা, নিজেদের অকর্মণ্যতা, নিজেদের ব্যর্থতা, নিজেদের জাস্ট কি বলবো আর কি নিষ্ক্রিয়তা ঢাকার জন্য এই 71-এর বয়ান করেন। আমি দুঃখিত যে মুক্তিযোদ্ধার ছাই তো কেউ চাপা দেয় নাই, ইতিহাসটা রচনা করেন, কেউ তো বলে নাই ছাই চাপা দেওয়ার জন্য। হ্যাডম থাকলে মুক্তিযোদ্ধা, রাজাকার, আল বদর, আল শামস 30 লক্ষ শহীদ আর বীরাঙ্গনাদের সঠিক পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করে জাতির সামনে দেখান যে না একটা অ্যাচিভমেন্ট করছেন, জাতিকে একটা ইতিহাস, সত্য ইতিহাস তুলে ধরতে পারবেন। সেই হ্যাডম আছে? কেন সেক্টর কমান্ডার জেলবন্দি হয়েছিল? কেন 16ই ডিসেম্বর আমাদের সিপাহসালার আমাদের সেনাপতি কোথায় ছিল? কি ইতিহাস আপনি ছাইচাপা দিয়ে রাখতে বলতেছেন? এগুলো আনেন, সামনে নিয়ে আসেন, এগুলো ইতিহাস রচনা করে দেখান, এই জাতির সামনে তুলে ধরেন, এই নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন, যারা আপনাদেরকে আজকে এই কথা বলার, এই স্পিকারের চেয়ারে বসার সৌভাগ্য এনে দিছে। আরও আছে, সেসব বলতে চাই না আপাতত। চেতনাটা কে ছিল, তার বাস্তবায়ন কতটা কে করেছিল, তার ইতিহাস জাতি জানতে চায়। এখানে ঘরে 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 কে স্বাধীনতা ডিক্লেয়ার দিছিল, কে স্বাধীনতার ঘোষণা করেছিল, কোন দলের কারা স্বাধীনতা যুদ্ধ করেছিল? আপনারা যুদ্ধ করেছিলেন, তাহলে আর এক দল তো বলে তারাই স্বাধীনতা যুদ্ধ করেছিল। তো কারা যুদ্ধ করেছিল? কোথায় বসে যুদ্ধ করেছিল? হ্যাঁ, সেনাবাহিনী যুদ্ধ করেছিল, আরো কিছু মুক্তিযোদ্ধাও ছিল, কিন্তু আপনাদের কোনো পাত্তা ছিল? কোনো পাত্তা আছে? ঘরে 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 কি লেখা ছিল? অফিসে অফিসে সব জায়গায়, এই সংসদে কি লেখা ছিল, কার ছবি ছিল? তামসা করবেন না। আমারও বয়স হয়েছে, আপনারও বয়স হয়েছে, আপনি স্পিকার হয়েছেন আর উনি একটা বিরোধী দলের সভাপতি হয়েছে। তো আমি বলতেছি এই নতুন প্রজন্মের কাছে আমার দায়বদ্ধতা, কারো কাছে দায়বদ্ধতা, আই ডোন্ট কেয়ার এনিবডি, জাস্ট এই নতুন প্রজন্ম, ওদের জন্য, ওদের ভবিষ্যৎ, ওরাই স্বাধীনতা এনে দিচ্ছে। এটা দ্বিতীয় স্বাধীনতা। এবং আমি আবারও বলতেছি আরো একটা স্বাধীনতার দরকার আছে, এটা পূর্ণাঙ্গ স্বাধীনতা হয় নাই। সো আমি এই নতুন প্রজন্মকে কালকেও বলছি যে যারা আজকে জন্মাচ্ছে তারা সহ সমস্ত কিছু 15 থেকে 35 বছরে এই সবাইকে রাজপথ থাকতে হবে। রাজপথ ছাড়া যাবে না। তোমাদের জীবনের অস্তিত্বের প্রশ্ন, এই রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। চেতনা, খালি চেতনার ব্যবসা। আরে বাবা, কিসের একটা চেতনা? এই দেশ 18 কোটি মানুষের দেশ, সবাইকে বুকে নিয়ে সবাই মিলে দেশটাকে গড়ে তুলবেন। আপনার কিসের স্বপ্ন, আমার কিসের স্বপ্ন? স্বপ্ন তো এই ছেলে পেলেদের, এই টিনেজারদের। কত আশা থাকে, আপনি ভুলে গেছেন? আপনি কত সুন্দর সেন্ট লাগাইছেন, কত সুন্দর করে শেভ করছেন, কত সুন্দর করে চুল আশ্রাইছেন, তারপরে গেছেন কোনো একটা জায়গায়, মনে নাই? জুতা ইস্ত্রি করা শার্ট পরে। তো ওদের সেই স্বপ্ন আছে না? প্রতি মুহূর্তে ওরা স্বপ্ন দেখে, প্রতি মুহূর্তে ওরা কামনা বাসনা ওদের ভিতরে জাগে। ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, নিরাপত্তা চায়। আমি তো সেই সময় 69-এ, 67-এ, 64-এ সারা বাংলাদেশ চষে বেড়াইছি, নিশ্চিন্তে নিরাপদে, একেবারে ফকফকা। এরা কি পারে সেই ঘুরতে? যেখানে যাবে সেখানেই সমস্যা। অচেনা জায়গায় গেলে তো একেবারে একদিনে গায়েব হয়ে যাবে। কোনো একটু আড়ালে আবডালে গেলে, ছেলে পেলে ঘর থেকে বের হইলেই তো সমস্যা। পারবেন সেটা দিতে? আপনারা তো রাষ্ট্র ক্ষমতায়, বলছি তো নিশ্ছিদ্র নিরাপত্তা দেন। খালি 71-এর চেতনা ছাইচাপা দিয়ে রাখা যাবে না। চেতনা 24-এর, জুলাই 24-এর। এই ছেলেপেলেগুলো বলছি, এই ছেলেপেলেগুলোকেও কোনো ম্যাচিউরিটি নাই, দূরদর্শিতা নাই। এরা হুমজে গেলিয়ে করছে, ভালো করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা স্বাধীনতা। আজকে আমি কথা বলতেছি, আমি স্যালুট দেম। আমি তো বলছি ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই যে নাহিদ ইসলাম, ওই যারা যারা আছে আর কি, ওদেরকে ভালোই করতেছে, খারাপ করতেছে না। এদেরকে বলতেছি তোমরা রাজপথ ছাড়লে তোমাদের অস্তিত্ব থাকবে না। আর জামাতের আমির সাহেবকে বলতেছি আপনি ভরসা করেন সম্পূর্ণরূপে এই নতুন প্রজন্মকে। আপনারা ওদেরকে বুকে টেনে নিয়েছেন, ভালো করছেন। আরো নতুন, আপনাদের দলের অনেক নতুন প্রজন্ম আছে, আরো বেশি লোককে সম্পৃক্ত করেন। আমি এই যারা সংসদের স্পিকার আছে, আমি ওনাদেরকেও বলবো এই পুরানো মতাদর্শ নিয়ে এই রাষ্ট্র চলবে না বাবা। নতুন কিছু করে দেখান। পথ হারাবে না বাংলাদেশ, পথ হারায় বসে রয়েছে। কালকে বলছি, ঠিক না? দৃষ্টিভঙ্গিকে একটু প্রসারিত করেন, বয়স তো হয়েছে, একটু উদার করেন। আপনারা কি অস্বীকার করতে পারেন এই জুলাই জন্য আপনারা কথা বলতে পারতেছেন?
আপনি আজকে স্পিকার হয়েছেন, আরেকজন প্রধানমন্ত্রী হয়েছে। কি প্রেক্ষাপটে উনি দেশ ছেড়ে চলে গেছিলেন প্রধানমন্ত্রী সাহেব মহোদয়? কি হয়েছিল ওনার শারীরিক মানসিক অবস্থা? ওনার মায়ের কি পরিণতি হয়েছিল? ওনার বাবারই বা কি পরিণতি হয়েছিল? এই তো এই দেশের ইতিহাস। আর তারও আগের যারা ইতিহাস, তাদেরই বা পরিণতি কি হয়েছিল, এবং তারপরে আবার পরিণতি কি হলো? এই পরিণতি তো আমরা কামনা করি না। একজন বিবেকবান মানুষ এই পরিণতি কারো কামনা করে না। আমরা কামনা করি একটা সুন্দর দেশ, একটা সুন্দর সমাজ। আপনারা এই যে একজনকে সুইজারল্যান্ডে নিয়ে সিঙ্গাপুরে নিয়ে গেছেন, এই বাংলাদেশে একটা সিঙ্গাপুরের মতন হসপিটাল বানাইতে পারেন না? আমি তো বলছি আজকে মাউন্ট বেগম খালেদিয়া হাসপাতাল, এই দেশটা সুইজারল্যান্ডের মতন হতে পারে না? আপনার দেশের সক্ষমতা নাই, খালি ওই 71-এর এই চেতনাকে বলেন যে সাই চাপা দিয়ে রাখবে না, চেতনাটা চেঞ্জ করতে পারেন না, চেতনাটা ইউরোপে নিয়ে যেতে পারেন না, চেতনাটা জাপানে নিয়ে যেতে পারেন না, দক্ষিণ কোরিয়ায় নিয়ে যেতে পারেন না। তাইওয়ানের মতন একটা ছোট্ট দেশ পৃথিবীকে টেক্কা দেয়। মানে অর্থনীতিতে আমি বলতেছি, সামরিক শক্তির কথা আমি বলতেছি না। কি না তারা এক্সপোর্ট করে, কি না তারা তৈরি করে। সিঙ্গাপুরের মতন একটা দেশ যেখানে দৌড়ান প্রত্যেকদিন সর্দি হল, আপনার স্পিকার, এখন আপনার জন্য তো এয়ার অ্যাম্বুলেন্স ডাকে নিয়ে আসবে, সরকারি টাকা বা চিন্তা কি আপনার? একজনকে তো পাঠাইছেন আপনারা সবাই তো আপনাদের জন্য এখন তো ক্ষমতায় এয়ার অ্যাম্বুলেন্স থাকবে, এয়ারপোর্টে সবসময় রিজার্ভ রেডি থাকবে। পেট খারাপ করলে সিঙ্গাপুরে দৌড়াবেন। এটা হলো রূঢ় বাস্তবতা। ভালো না, এগুলো ঠিক না। বলতেছি, আর এই নতুন প্রজন্মকে বলতেছি, কেন বললাম এলে জুলাই 24-এর কবর ওনারা ঘুরাইয়া ফিরাইয়া 71-এ যেতে চায়, এই 24-কে বাদ দিয়া। অথচ ওনরা 24 না হলে ওনরা এই রাষ্ট্র এই কথাই বলতে পারতো না। এটা তো সবাই জানে, শুধু আমি না, সারা পৃথিবী জানে। জানে না? রাস্তায় নামতে পারছে, কথা বলতে পারছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি রিপিটেডলি এই কথাটা বলবো যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে কি করে সে বলতে পারে যে এই ছাত্র আন্দোলনে আমাদের কোনো দায় নাই? এই হাদির নাম জানে না, হাদি কি করে সেটা জানে না। অত্যন্ত দুঃখের, পরিহাস এবং বিষয়। জাতির জন্য এটা লজ্জাস্কর। এই বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হয়েছে, সারা পৃথিবী জানে। এখানে আমূল পরিবর্তন ইন দ্যাট সেন্স হয় নাই, রাজনৈতিক সংস্কার হয় নাই এগুলা। যাই হোক, মানে রেজিমের তো একটা চেঞ্জ হয়েছে, একটা দানবকে তো সরানো হয়েছে। কিন্তু ফস করে এটা বলে ফেলেন কিভাবে যে এটার কোনো দায় নাই। আর আপনি বলতেছেন এখন 71-এর চেতনা সাই চাপা দেওয়া যাবে না। এটা তো সাই চাপা কেউ দেয় নাই। ইতিহাসগুলো তুলে ধরেন। আমি তো বললাম, যতগুলো কথা বললাম পয়েন্টগুলো, এগুলোর ইতিহাস তৈরি করেন। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাদের নাম আসতে পারে না? তারা পরিবাররা সাহায্য পেতে পারে না? বীরাঙ্গনা যারা হয়েছে তারা নাম, দাম, ঠিকানা, তারা রাষ্ট্রীয় সম্মান, তারা ভাতা পেতে পারে না, সেই সমস্ত পরিবার? কিন্তু ওই যে ভিডিও দেখলাম, সব তো ভুয়া। মুক্তিযোদ্ধা লিস্ট কয়বার করছেন আর কয়বার বাতিল হয়েছে? কারা রাজাকার ছিল, কারা আল শামস ছিল, সেটার লিস্ট কোথায়? খুঁজে বের করেন। এখনো তো মানুষ জীবিত আছে সেই সময় আমার মতন। প্রত্যেক গ্রামে গ্রামে খোঁজ দেবেন, পারেন না? 200 কোটি টাকা বাজেট দেন, একটা কাজ করেন, প্রজেক্ট দেন। দুঃখের সাথে কথাগুলো বলতেছি, কারণ বিভাজন সৃষ্টি করবে না। এই ছেলেগুলোকে আপনাদের স্যালুট করা উচিত। তারেক রহমানের উচিত এই ছেলেদেরকে স্যালুট করা। আমি জানি না সে কতটা কি করে না করে, মনের ভিতরে তার কি আছে। আজকে তার তো এই বাংলাদেশে ফিরে আসার 100% ক্রেডিট এই সমস্ত এই ছেলেদের, যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে রাস্তায় ঠেলে দিছে। 4 বছরের ছেলে, 3 বছরের ছেলে মেয়ে মায়ের কোলে গুলিবিদ্ধ হয়েছে, পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, খাবার দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। এত তামসা, এত ত্যাগ শিকার, এত রক্ত কি করে ভুলে যান? কি করে চক্ষু উল্টায় ফেলেন? আসলে আমাদের জাতীয় চরিত্র নষ্ট হয়ে যাবে। বলছি তো, এটা একটা নষ্ট রাষ্ট্র, নষ্ট জাতির নষ্ট চরিত্র। এইখানে রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে, ওই যে এবি পার্টির ওই ওনার বক্তৃতা দিচ্ছিলাম যে সবখানে অকর্মণ্য অপদার্থ দলীয় লোক বসায় রাখছে, সমস্তটা সরকারি সেক্টরে, সব জায়গায়। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। আনফিট লোক সব।
এই প্রজন্মটাকে এই ইয়েটাকেই নষ্ট করে ফেলছে। কারাই তো স্বাভাবিক কথা, এটা কমন সেন্সের ব্যাপার যে বিগত 15, 16, 17, 20 বছর কারা রাষ্ট্রটা চালাইছে, কারা এই সমস্ত যা যা ঘটছে কারা ঘটেছে, কাদের সহযোগিতায় এগুলো ঘটছে, তারাই আছে। খোল নিচে তো পাল্টায় নেই। আমি বলতেছি, বিনয়ের সাথেই বলতেছি, বিভাজন সৃষ্টি না করে যেটা বাস্তবতা, যেটা ভালো হয় 18 কোটি মানুষের জন্য, যারা গেছে তো দল ছেড়ে গেছে, ক্ষমতায় নাই, তারা কবে আসবে কি আসবে না সেটা ভবিতব্য ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমি জানি না, মানুষ ভুল করে, ভালো হয়েও যেতে পারে। ওই নিজামুদ্দিন আউলিয়ার মতন আবার আউলিয়া দরবেশ গাউস কুতুব হতেও পারে, অসম্ভব কিছু না হোক, আমি সেটাই কামনা করি। কিন্তু একটা 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 সহনশীল রাজনৈতিক ধারা, একটা সৎ রাজনীতির ধারা। রাজনীতি তো একটা ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা। লেখাপড়াও লাগে না, পুঁজিও লাগে না, কিচ্ছু লাগে না, খালি বক্তৃতা করতে পারলেই হয়, চাপাবাজি করতে পারলেই হয়। আমি রাজনীতি করলে মনে হয় ভালোই করতাম, কিন্তু রাজনীতি তো আগাগোড়াই করি নাই কোনোদিন। বরং আই হেট দিস টাইপ অফ ব্লাডি রাজনীতি। বকলম একটা হবে রাষ্ট্রের আইন প্রণেতা, আর ওই বিসিএস করে মাস্টার্স পাস করে ভালো রেজাল্ট করে 3-4 বার পরীক্ষা দিবে, ভাইবা দিবে, তারপরে মেডিকেল দিবে, তারপরে একটা চাকরি পাবে, তারপরে তাকে ডিকটেট করবে আইসা একটা বকলম এমপি। এই হলো রেওয়াজ, এই তো পলিটিক্স, ফকা সব। বাস্তবতা না? নতুন প্রজন্মকে বলতেছি, এগিয়ে আসো, এইসব বাতিল কন্ডম মাল ফেলে দিবা, এদের দিয়ে রাষ্ট্র চলবে না, তোমাদেরকে হাল ধরতে হবে। ধরছো অলরেডি, আমি তো কালকেও বলছি, ধরছো, হামাগুড়ি দিচ্ছ, হাঁটতে হবে, দাঁড়াতে হবে, মাঠে নামতে হবে। ঠিক আছে? তো আমাকে, আমি সাহেবকে বলতেছি, আপনাকে ল্যাং মারবে যে কোনো সময়। আপনি যত বিনয় প্রকাশ করবেন, ওই যে শক্তের ভক্ত নরমের, কি বলে না, একটা শক্তের ভক্ত নরমের জম না কি একটা কথা আছে না, আমি হয়তো বলতে পারতেছি না এবার। সুতরাং এত ভদ্রতা দেখাই লাভ নাই, বরং আদায় করে নেন, জনগণের পক্ষে কথা বলবেন। আপনাদের স্বার্থে তো কোনো কথা বলবেন না, আপনি চাওয়া পাওয়ার কি আছে? জনগণের জন্য কথা বলবেন, জনগণ আপনার সাথে আছে। নতুন প্রজন্মকে সাথে রাখবেন, একদম কোলে পেটে করে রাখবেন, বুকে জড়ায় নেবেন। হ্যাঁ, তার মানে এই নয় বিরোধী দলকে যে আপনি শত্রু, তা না, সেটাও আমি বলছি না। কিন্তু তারা আমার মনে হয় তারা আপনাদেরকে সেই স্কোপ দিবে না, তাদের ভিতরে সেই উদারতা নাই। থাকলে উনি এই কথা বলতেন না। 71-এর চেতনা সাইসাবাদ দেওয়া যাবে না, 71-এর চেতনা সাইসাবাদ দিতে কেউ বলে না। আর আমি তো বলছি, এই জিনিসগুলোকে উদ্ঘাটন করেন, এইগুলোর ফ্যাক্ট ফাইন্ডিং করে এটার জাতির সামনে তুলে ধরেন এই জিনিসগুলো। কেন হয় নাই 54 বছরে? বারবার আমি কথাটা বলতেছি। এই পিলখানায় কি হয়েছে সেটার বিচার করেন, জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর বিচার করেন। সবগুলো একটা তো করেই ফেলছেন ওনারা, বিচার করেন। পারবেন? হেডাম আছে? ঠিক না? তো যাই হোক, মিলেমিশে রাষ্ট্রটা চালান, সহনশীল থাকেন, সত্য কথা বলেন, সৎ ইতিহাস তুলে ধরেন। আর এই 24-এর সাথে যদি বিট্রে করেন, তাহলে আমি বলবো যে আপনাদের অবস্থান ওই আগের মতনই হবে, আপনাদের পরিণতি ওইটাই হবে। যে বটম লাইন ওই একই হবে। এবার বলতেছি, ওই যে একজন আসছে, তার কথা, একজন মোস্তফা খামেনি। আমি তো বারবার বলছি, ইরানের কবর দিছি, ইরানের জানাজা, ইরানের 40 অনেক কিছু করে ফেলছি। আমি বলছি আমি 50 ইয়ার্স ওয়ার দেখতে চাই। যা দেখি খবরাখবর, তাতে তো এখন কান্নাকাটি শুরু হয়েছে। আব্রাহাম লিঙ্কন নাকি তো ওইটা, ওই যে বিমানবাহী রণতরী, ওইটারে তো দিছে ধসাইয়া। ওইদিকে ইরাকে একটা অত্যন্ত দামি বিমান CK-135 এটাকে বসাই দিছে। আর যা যা হচ্ছে সেটা তো দেখতেই আছি। এখন তো আরাল হরমুজ প্রণালী বলছে, এটা আমি দেখলাম তো ওনার বক্তৃতাটা, ওনার যে ফার্স্ট বিবৃতিটা দিচ্ছে, আমি পড়ছি পুরাটাই। একজন ইমানদার মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, খোদাবিরু মানুষ, এরা এই সমস্ত মৃত্যু ফিরতুকে ভয় করে না। ওরা আসবে দখলদার, আর এরা জীবন দিবে দেশের জন্য। আমি বারবার এই কথাটা বলছি, কারা জয়ী হবে? বাস্তবতা এটা বুঝতে হবে। আর হরমুজ প্রণালী হলো ওদের আঙ্গিনার মতন। তুমি এই আঙ্গিনায় এসে, আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ করছে, ক্রেডিট দিতেই হবে।
বিমান টিমান কিভাবে বিমান হামলা করতেছে অবাধে। ওদের উচিত ছিল এন্টি এয়ারক্রাফটের ব্যবস্থা করা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা। চায়না বা রাশিয়া থেকে আমি জানি না কেন এটা করে নাই। তারপরেও যে বুদ্ধিমানের কাজ করছে, যেই সমস্ত মুজাইল ছুটতেছে আর কি, তো এখন তো ওদের ডায়রিয়া হয়ে গেছে নেতানিয়াহুর। আমি তো বলছি ছোট্ট একটা দেশ, এখানে 1000 মিসাইল ছুটলে তো ওদের দরজা জানালা কোনো বাড়ি ঘরে থাকার কথা না। ঢাকা জেলার সমান একটা দেশ, তাতে এত বড় বড়াই, এত বাহাদুরি। আর ওই আমেরিকান একজন আছেন, ওনার যা বাহাদুরি, কথাবার্তা বলার যা ভাব ভঙ্গিমা, এত উদ্ধত ভাব, এত এত গরিমা, এত অহংকার দেমাক আল্লাহ পছন্দ করেন না। তো ইনি বলছেন এই হরমুজ প্রণালী আমাদের, এটা আমরাই নিয়ন্ত্রণ করবো 100%, এবং তাই করতেছে। তেলের ব্যারেল $200 হলে সবারই পালপিটেশন। রাশিয়া খুশি, রাশিয়া এখন তেল বিক্রি করবে। যেই রাশিয়ার উপরে স্যাংশন দেওয়া, সেই আমেরিকায় এখন রাশিয়ার পায়ে পড়বে। এটাই হলো বাস্তবতা। মানুষের যখন বিপদে পড়ে তখন স্ট্যান্ড ফ্যান্সটার নীতি আদর্শ সব চেঞ্জ হয়ে যায় মোনাফেকদের। এখন পায়ে ধরবে, পরক্ষণেই ছুরি মারবে। এটাই মোনাফেকদের চরিত্র। ঠিক আছে, আমি কামনা করি এই সংসদ 5 বছর পুরা করবে এবং জনগণের স্বার্থে কাজ করবে। ওই ডাল চুরি, আলু চুরির রাজনীতি আর করবেন না। পিছনে যা হয়ে গেছে তওবা করে ভালো হয়ে যান, ভালোভাবে দেশটাকে চালান। সবার জন্য, 18 কোটি মানুষের এই দেশ, এখানে কেউ আমরা পর না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা আপন, সবাই আমরা উই আর লাইক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। শুধু এইখানে না, আমি সবসময় বলি পৃথিবীর 800 কোটি মানুষই আজকে যেই বিভাজন সৃষ্টি করে রাখছে, আমি তো বলছি সমস্ত কিছুর পিছনে হলো এই নোংরা, অধপতিত, ঘৃণ্য, বিভাজনের, হিংসাত্মক, স্বার্থান্বেষী রাজনীতি। মোট কথা, সোজা কথা, এক কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।